আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ ডেনমার্কে আপনারা এসে গাড়ি চালানোর বিষয়ে, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশিরা আছেন তারা গাড়ি চালানোর বিষয়ে কিভাবে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটাকে ডেনমার্কে ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আপনারা যারা ডেনমার্কে আসতে চাচ্ছেন বা ডেনমার্কে ইতিমধ্যে চলে এসেছেন কিন্তু 6 মাস হয়নি, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। যারা ডেনমার্কে আসতে যাচ্ছেন তাদের জন্য আমি বিশেষ করে বলবো, অবশ্যই আপনারা একটি ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে করে নিয়ে আসুন। যদি সেটা একটু আগের সালের হয়, অর্থাৎ 2020, 22, 23-এর হয়, তাহলে তো অনেক ভালো। আর যদি সেটাও না হয়, অ্যাটলিস্ট ডেনমার্কে ঢোকার আগে আপনারা যখন ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা অথবা যে কোনো ভিসায় আপনারা আসছেন, ঢোকার আগে আপনি চেষ্টা করুন যে আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসার জন্য। এটার জন্য ম্যান্ডেটরি না যে আপনারা এটাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসবেন। শুধুমাত্র বাংলাদেশে গাড়ি চালানোর জন্য যে ইলিজিবিলিটি যেই কার্ডটি রয়েছে, ড্রাইভিং লাইসেন্সটি যেটি রয়েছে, সেটি যদি নিয়ে আসেন তাহলে আপনি ডেনমার্কে 6 মাসের মতো গাড়ি চালাতে পারবেন এবং চাইলে এটাকে আপনি এক্সটেন্ড করে আরও বেশি গাড়ি চালাতে পারবেন। তো আমি আমার এখানে আসার পরে যেই এক্সপিরিয়েন্সটা হয়েছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে, সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং কী কী ডকুমেন্ট লাগবে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থেকে কনভার্ট করে ডেনমার্কের ড্রাইভিং লাইসেন্সে আসার জন্য, সেই জিনিসটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সেটা হচ্ছে আপনি যখন ডেনমার্কে এন্ট্রি করলেন, অর্থাৎ অনেকে হয়তো বা খেয়াল করতে পারেন বা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে হয়তো বা আমরা যখন থেকে সিপিআর নাম্বার পাবো ডেনমার্কের, তখন থেকে বোধহয় আমার এই ডেটটা বা আমি গাড়ি চালানোর যেই যোগ্যতা, সেটা বোধহয় আমি অর্জন করলাম। এটা সম্পূর্ণ একটি ভুল তথ্য। যেটা হয়, আপনি যখন ডেনমার্কে ঢুকলেন সেই দিন থেকে শুরু করে আগামী 6 মাস পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবেন। বিষয়টা যদি এমন হয় যে না, আপনি ডেনমার্কে আগে থেকে রয়েছেন, তাহলে কিন্তু এটা এলিজিবল না। আপনি সেক্ষেত্রে ড্যানিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার গাড়ি চালাতে হবে। কিন্তু আপনি যদি একেবারে ফ্রেশ হন এবং নতুন ডেনমার্কে পদার্পণ করেন, সেক্ষেত্রে আপনার যে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে সেটি দিয়ে ডেনমার্কের যে কোনো প্রভিন্সে বা যে কোনো কোপেনহেগেন, ওডেন্স, কোল্ডিং অথবা এসবিয়া, রিবে, যে কোনো জায়গায় ডেনমার্কের টোটাল ভূখণ্ডের মধ্যে আপনি এই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা ইউজ করে গাড়ি চালাতে পারবেন। সেটা কত মাস? সেটা হচ্ছে 6 মাস আপনারা গাড়ি চালাতে পারবেন। সেটার জন্য কমিউনিটি থেকে তেমন কোনো অনুমতি প্রয়োজন পড়ে না এবং পুলিশ যদি আপনাকে ধরে, সেক্ষেত্রে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের ভ্যালিড যেটি স্মার্ট কার্ড যেটি, সেটি যদি আপনি শো করেন, তাহলে পুলিশ আপনাকে বলবে যে আপনি দ্রুত ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করে নিন। এক্ষেত্রে আপনি কমনে যান, কমন থেকে একটি অনুমতিপত্র নিয়ে তারপর আপনি গাড়ি চালান। এই অনুমতিপত্র নেওয়ার 6 মাস আগ পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে কিন্তু 6 মাস গাড়ি চালাতে পারবেন। এখন যদি আপনি কনফিউশন বোধ করেন যে না, আমি ওনার কথার উপরে ভিত্তি করে গাড়ি চালাবো, যদি পুলিশ আমাকে ধরে তাহলে ড্রাইভিং লাইসেন্স একটা মামলা দিয়ে দিবে, তাহলে আমি বলবো অতি সতর্কতার জন্য অবশ্যই আপনি যে কমিউনি আছেন সেই কমিউনিয়ে যান, কমিউনি গিয়ে দেখান আপনার ড্রাইভিং লাইসেন্সটি এবং তার কাছ থেকে জানুন এটাকে কনভার্ট করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন এবং আপনি আদৌ এটা দিয়ে গাড়ি চালাতে পারবেন কিনা। সো কমিউনি আপনাকে বলবে যে শুধুমাত্র আপনার এই বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে যেদিন আপনি ডেনমার্কে এন্ট্রি করেছেন, ঢুকেছেন, সেদিন থেকে আগামী 6 মাস পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবেন। কিন্তু 6 মাস পরে আপনি কোনোভাবেই এলিজিবল না গাড়ি চালানোর জন্য। এখন চলে আসি যে আপনি কিভাবে এই যে 6 মাস গাড়ি চালালেন ডেনমার্কে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে, 6 মাস পরে কিভাবে আপনি আপনার এই ড্রাইভিং লাইসেন্সটাকে ড্যানিশ ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করবেন। সেটার জন্য যেটা করতে হবে, আপনার যে সিপিআর নাম্বার যে ইয়েলো কার্ড রয়েছে, সেই ইয়েলো কার্ড দিয়ে আপনি আপনার ডক্টরের কাছ থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আপনার ড্রাইভিং লাইসেন্স করবেন, এই জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনি ডক্টরের কাছে যাবেন। সে ডক্টর আপনার চোখ পরীক্ষা করবে, অর্থাৎ আই ভিশন পরীক্ষা করবে, আপনার গাড়ি চালাতে গিয়ে ঘুমে চলে আসে কিনা বা আপনার কোনো বদভ্যাস আছে কিনা বা আপনার অন্য কোনো ধরনের রোগ আছে কিনা, তাদের একটা চেক লিস্ট রয়েছে। সেই চেক লিস্ট অনুযায়ী ডক্টর আপনার যতটুকু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেটি করবে। এটার জন্য ফি লাগবে হচ্ছে 700 ক্রোনা। আমি করেছি প্রায় 1 বছর আগে, এর রেটটা একটু কমতে বা বাড়তে পারে, আশা করি এটা 700 ক্রোনার মধ্যে রয়েছে। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করতে চাচ্ছেন, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থেকে ড্যানিশ ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট হবেন, তাদের জন্য প্রাথমিকভাবে ডক্টরের যে ফি সেটা হচ্ছে 700 ক্রোনা, সেটা বাংলাদেশি টাকা প্রায় 14,000 টাকা। আপনার এই 700 ক্রোনা দিয়ে আপনি ডক্টরের কাছ থেকে একটি খামের মধ্যে সিল, একবারে ওরা স্টিকার লাগিয়ে সিল লাগিয়ে দিবে এবং ডক্টর বলে দিবে তুমি এটা ওপেন করতে পারবা না। অর্থাৎ আপনি যদি এই খামটা ওপেন করেন এবং এটা নিয়ে ওপেন অবস্থায় যদি কমিউনে যান, তাহলে কমিউনি এটা আপনাকে ভ্যালিড হিসেবে ধরবে না, অর্থাৎ এটার এক্সপায়ার ডেট চলে যাবে। এটা ওপেন করবে শুধুমাত্র কমিউন। সো আপনি খাম বন্ধ করাটা নিয়ে আপনি কমিউনে চলে যাবেন। কমিউনে যাওয়ার সময় যে সকল কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট ড্রাইভিং লাইসেন্স, আপনার পাসপোর্ট, আপনার সিপিআর নাম্বার, আপনার রেসিডেন্স কার্ড,
এই ইত্যাদি কাগজগুলো নিয়ে এবং সাথে 1 কপি ছবি নিয়ে যাবেন। যদি আপনি ছবি নিয়ে না যান তাতেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কমিউন আপনার ইনস্ট্যান্ট ছবি তুলে নেবে, এটার জন্য কমিউন একটা চার্জ কাটবে। যেহেতু আমাদের ড্যানিশ ক্রোনা বাংলাদেশিতে কনভার্ট করলে প্রচুর টাকা হয়, সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে 1 কপি ছবি অবশ্যই নিয়ে যাওয়া, যেটা আমি নিয়ে যাইনি, যার কারণে আমার কাছ থেকে কিন্তু আলাদাভাবে ওরা একটা ফি নিয়েছে। সো আপনি যেটা করবেন যে আপনার সিপিআর নাম্বার, সিপিআর কার্ড, ইয়েলো কার্ড যেটাকে আমরা বলছি, পাসপোর্ট, তারপরে হচ্ছে আপনার রেসিডেন্স কার্ড এবং আপনার ড্রাইভিং লাইসেন্স, এই কটা কাগজ নিয়ে এবং ডক্টর থেকে যেই আপনি খামটা পেয়েছেন, ইনটেক যে খামটা, সেটা নিয়ে আপনি কমিউনে যাবেন। কমিউনে গিয়ে আপনি কমিউনের শিডিউল আগে থেকে না নিলে তো আপনি অবশ্যই কমিউনের ডেট পাবেন না, ইন্টারভিউ ডেট পাবেন না বা মিটিং ডেট পাবেন না। সেই ক্ষেত্রে আপনি কমিউনের শিডিউল নিয়ে আপনার নিকটস্থ যে কমিউন, অর্থাৎ আপনি যে প্রভিন্সে থাকেন বা যে শহরে থাকেন সেই শহরের কমিউনে যাবেন, গিয়ে কমিউনে আপনি এই তথ্যগুলো, এই পেপারসগুলো জমা দিবেন। জমা দিয়ে বলবেন যে আমি আপাতত আপনাদের কাছ থেকে একটি টেম্পোরারি গাড়ি চালানোর জন্য একটা অনুমতিপত্র চাই, যেটা আমরা বাংলাদেশি ভাষায় বলি লার্নার। মানে বাংলাদেশে আমাদের বিআরটি থেকে যেই ধরনের একটা বিআরটিএ থেকে যে ধরনের একটা স্লিপ দেয়, কমিউন আপনাকে এই ধরনের একটা স্লিপ দিবে। অর্থাৎ কমিউন আপনার ড্রাইভিং লাইসেন্সটা রাখবে এবং আপনার সকল তথ্য রেখে আপনার ড্রাইভিং লাইসেন্সটা আসলে অথেন্টিক কিনা এটা ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দিবে। সো যখন এটা ভেরিফিকেশনের জন্য পাঠাবে, এখানে কিন্তু অনেকের 1 মাস প্রয়োজন পড়ে, অনেকের 1.5 মাস, অনেকের 3 মাস হয়ে যায় এটা ভেরিফিকেশন করতে। এই যে 2 মাস বা 3 মাস আপনি কিভাবে গাড়ি চালাবেন? 6 মাস কিন্তু আপনি ইতিমধ্যে গাড়ি চালিয়ে ফেলেছেন। অর্থাৎ আপনি যে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে, অরিজিনাল স্মার্ট কার্ডটা নিয়ে ডেনমার্কে প্রবেশ করেছেন, সেদিন থেকে আপনি 6 মাস গাড়ি চালিয়েছেন। 6 মাসের মধ্যে আপনি ডক্টর দেখিয়েছেন, সেখানে 700 ক্রোনা খরচ করে ডক্টর দেখিয়েছেন এবং আপনার সকল তো পেপারসগুলো নিয়ে, কমিউনের শিডিউল নিয়ে আপনি কমিউনে গিয়ে সব কিছু জমা দিয়েছেন। অর্থাৎ এটা 6 মাসের মধ্যে করতে পারলে ভালো, অথবা আপনি চাইলে 6 মাস যেদিন শেষ হবে সেই দিনও আপনি যেতে পারেন। সো আমি ধরে নিলাম যে আপনি 5 মাসের মাথায় আপনি গিয়েছেন, বা 5 মাস, 5.5 মাসের মধ্যে আপনি কমিউনে গিয়েছেন, গিয়ে আপনি আপনার সকল তথ্যগুলো আপনি জমা দিলেন। জমা দেওয়ার পরে কমিউন আপনাকে একটি টোকেন দিবে, একটি স্লিপ দিবে, যেটাকে একটা লার্নার স্লিপ বলে, মানে একটা পেপারস। সেই পেপারসের ডেট লেখা থাকবে, যেদিন আপনি এই তথ্যগুলো বা আপনার ড্রাইভিং লাইসেন্সটা যেদিন আপনি ভেরিফিকেশনের জন্য জমা দিয়েছেন সেই ডেটটা লেখা থাকবে, এবং আপনার এই স্লিপটা কতদিন পর্যন্ত ভ্যালিড এটা কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। সেই ক্ষেত্রে আপনার মোটামুটি স্লিপটা 3 মাসের জন্য তারা দিয়ে দেয় কমিউন থেকে। সো আপনি 6 মাস গাড়ি চালিয়েছেন এবং আরও 3 মাস কি পেয়েছেন, এক্সটেনশন পেয়েছেন। এই 3 মাস আপনি নির্দ্বিধায় ডেনমার্কে গাড়ি চালাতে পারবেন। এখানে বলা আছে শুধুমাত্র ডেনমার্ক এবং সুইডেন, নর্ডিক কান্ট্রিগুলো সবগুলোতে আপনি চালাতে পারবেন না, নির্দিষ্ট 1-2টা বা কান্ট্রিতে গাড়ি চালাতে পারবেন। পেছনে লেখা থাকবে যে আপনি কোন কোন কান্ট্রিতে গাড়ি চালাতে পারবেন। সো বিশেষ করে যেটা হয় যে আমরা যেটা করি যে আমরা শুধুমাত্র ডেনমার্কে গাড়ি চালাই, আমরা অন্য কোনো দেশে গাড়ি চালাই না। যেহেতু স্লিপটা আমার কমিউন থেকে দেওয়া, সেহেতু চেষ্টা করি শুধুমাত্র ডেনমার্কের মধ্যে আমার গাড়ি চালানোটা সীমাবদ্ধ রাখতে। সো আপনি এই যে স্লিপটা পেলেন, আপনার সকল ডকুমেন্টস, ছবি এবং সব কিছু জমা দেওয়ার পরে কমিউন আপনার কাছ থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে ভেরিফিকেশনের জন্য পাঠালো। এটার জন্য আপনার কাছ থেকে আপনাকে কি করলো, তারা আপনার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সটা রেখে দিয়ে তারা আপনাকে একটা টোকেন দিয়ে দিল, একটি লার্নার দিয়ে দিল বা একটি স্লিপ দিয়ে দিল, যেটা দিয়ে আপনি আগামী 3 মাস ডেনমার্কে গাড়ি চালাতে পারবেন। তো ইতিমধ্যে 6 মাস হয়ে গেল। এই 3 মাস কমিউন বলে দিবে যে এই 3 মাসের মধ্যে আপনার একটা ভেরিফিকেশন হয়ে চলে আসবে, এবং এর মধ্যে আপনি যাতে ড্রাইভিং লাইসেন্সের একটা প্রিপারেশন নেন। আর যারা বুদ্ধিমান তারা যেটা করে, ডেনমার্কে আসার পর থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য একটা প্রিপারেশন নেয়। সো প্রিপারেশনটা কী হবে বা কোথা থেকে আপনারা পড়বেন সেই বিষয়টাও আমি আপনাকে এই ভিডিওতে বলে দিচ্ছি। সো আপনি ওই স্লিপটা পাওয়ার পরে আপনি পড়াশোনা শুরু করবেন থিওরি এক্সামের জন্য। অর্থাৎ থিওরি 25 মার্কের থিওরি হয়, অর্থাৎ একটা ছবি আসে স্ক্রিনে, সেই ছবির মধ্যে একটা রোডের সিচুয়েশন দেওয়া থাকে। এই সিচুয়েশনে আপনি কি করবেন বা কী করণীয় সেই জিনিসটা আপনাকে দেখায়। পার্কিং রিলেটেড তথ্য, ওভারটেকিং রিলেটেড তথ্য, আমাদের সাইনবোর্ড রিলেটেড, ম্যান্ডেটরি সাইনবোর্ড রিলেটেড, অনেক রিলেটেড তথ্য এই ছবিটার মধ্যে থাকে। এরকম 25টা পিকচার থাকবে, 25টা ছবি থাকবে। এই ছবির মধ্যে আপনার অপশন দেওয়া থাকবে, একাধিক অপশনও সঠিক হতে পারে, একটা অপশনও সঠিক হতে পারে, আবার কোনোটাও সঠিক না হতে পারে। ঠিক এভাবে করে আপনি যখন 25-এ পরীক্ষা দিয়ে পাশ করে যাবেন, আপনি থিওরিতে পাশ করে যাবেন। আসছি থিওরির ডিটেলসে। সো আপনি কোথা থেকে পড়বেন, আমি কমেন্ট সেকশনে প্রয়োজনে আমি লিঙ্কটা দিয়ে দিব। সেটা হচ্ছে proof.dk। এটা হচ্ছে আমাদের ডেনমার্কের জন্য একটি গ্রহণযোগ্য একটি সাইট, যেখানে আপনি সাবস্ক্রিপশনের মাধ্যমে, অর্থাৎ proof.dk, proof.dk তে যদি যান, আপনি ওখানে কিন্তু একটা এক্সাম দিতে পারবেন, সম্পূর্ণ ফ্রি এক্সাম। সেই ফ্রি এক্সামটা দিলে আপনার একটা আইডিয়া হবে যে কীভাবে ডেনমার্কে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়।
সো সেই ফ্রি এক্সামটা দিয়ে আপনি ওইখানে 1 মাসের জন্য, 3 মাসের জন্য এবং 6 মাসের জন্য সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন। সচরাচর যেটা হয় যে আমরা ডেনমার্কে এসে কিন্তু কেউ বসে থাকি না, সবাই কিন্তু কাজে ব্যস্ত থাকি বা বিভিন্ন কিছুতে ব্যস্ত থাকি। সেই ক্ষেত্রে আমাদের একটু লম্বা সময় নিয়ে কিন্তু আমরা প্রিপারেশন নিই, এবং কমেন্ট কিন্তু আমাকে 3 মাসের জন্য একটি গাড়ি চালানোর স্লিপ দিয়ে দিয়েছে। আমি যদি প্রতিদিন 2 ঘন্টা করে 1 ঘন্টা করে পড়ি তাহলে কিন্তু আমার সুন্দর একটা প্রিপারেশন নেওয়া হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার 3 মাস ব্যাপী যেই সেখানে পে করে যেই কোর্সটি নেওয়া যায় সেটি যদি আপনি নিয়ে নেন এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা সকালবেলা যখন আপনি সময় পান তখন যদি 2টা-3টা করে পরীক্ষা দেন, সেখানে পড়ার জন্য কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে, টপিক্স ওয়াইজ দেওয়া আছে, এক্সাম দেওয়া আছে। 40 থেকে 45টা এক্সাম আপনি পেয়ে যাবেন। টপিক্স ওয়াইজ আপনি পাবেন আরও 50 থেকে 60টা এক্সাম। এগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু আপনি টোটাল একটা এক্সাম সম্পর্কে এবং ডেনমার্কের আপনার ড্রাইভিং কীভাবে করবেন সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। এটা শুধুমাত্র যারা ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করতে চাচ্ছেন তাদের জন্য তথ্য, এবং সবার শেষে বলে দিব যারা একবারে নতুন ড্রাইভিং লাইসেন্স করছেন তারা কিভাবে করবেন সেটাও আমি অবশ্য শেয়ার করে দিচ্ছি। সো আপনি যেটা করলেন সেটা আপনি একটা সাবস্ক্রিপশন নিয়ে নিলেন 3 মাসের জন্য এবং প্রতিদিন 1-2টা করে এক্সাম দেন। এক্সাম দেওয়ার পরে যেটা ভুল হয় সেটা আপনি দেখুন যে কী কারণ আপনার ভুল হয়েছে, সঠিকটা কী হবে। তো একটা পর্যায়ে যখন আপনি 20টা 25টা 30টা এক্সাম দিয়ে দিবেন তখন কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন, আপনার ভেতর কনফিডেন্স গ্রো করবে, রুলসগুলো আপনি সব জেনে যাবেন যে কিভাবে আপনি থিওরিতে ওভারকাম করতে পারেন। সেই অনুযায়ী আপনি ভালোভাবে পড়ে আপনি থিওরি এক্সামের জন্য প্রিপারেশন দেন। ধরেন কোনো কারণে 3 মাসে, যেমন আমি যখন আসছিলাম তখন সামার টাইম ছিল, প্রচুর কাজ ছিল, আমি কাজে ব্যস্ত ছিলাম, কোনো দিনই পড়তে পারি নাই। আমি সাবস্ক্রিপশন ঠিকই নিয়েছি কিন্তু আমার পড়াটা আমি কমপ্লিট করতে পারি নাই। সো আমি যেটা করেছি, যখন আমার ওই যে 3 মাসের স্লিপের মেয়াদ শেষ তার 15 দিন আগে বা 10 দিন আগে বা 1 সপ্তাহ আগে আমি আবার কমিউনের একটা শিডিউল নিয়ে কমিউনের কাছে গিয়ে বলেছি যে আমি যেটা ট্রুলি সত্য কথা সেটা বলেছি যে আমি আসলে প্রিপারেশন নিতে পারি নাই, আমার আরও কিছু সময় প্রয়োজন এবং আমি এত দূর কাজ করি। সো আমার বাসা থেকে কাজের ক্ষেত্র প্রায় 42 কিলো দূরে ছিল। তো সেই ক্ষেত্রে কমিউন আমাকে বিবেচনা করেছে, মানবিক বিবেচনা, এটি করতেও পারে নাও করতে পারে। যেহেতু আপনি 6 মাস ইতিমধ্যে গাড়ি চালিয়েছেন, কমিউনের কাছ থেকে তেমন কোনো অনুমতিপত্র আপনার লাগে নাই, শুধুমাত্র বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা দিয়েই আপনি 6 মাস গাড়ি চালিয়েছেন। রুলস হচ্ছে এই 6 মাসের মধ্যেই আপনার ড্রাইভিং লাইসেন্সটাকে ট্রান্সফার করানো, এটা হচ্ছে ডেনমার্কের মেইন রুলস। কিন্তু আপনি যেহেতু চালিয়ে ফেলেছেন, তারপর আপনি ডক্টর দেখিয়েছেন এবং কমিউনে গিয়েছেন, কমিউন আপনাকে আরও 3 মাস আপনাকে এক্সটেনশনের সুযোগ দিয়েছে বা আর 3 মাস আপনাকে সুযোগ দিয়েছে, তারপরে সচরাচর সুযোগ পাওয়া যায় না, এটাই মূলত সত্য কথা। কিন্তু মাঝে মধ্যে কমিউন আপনার কাজের দিক এবং অন্যান্য কিছু বিবেচনা করে তারা আপনাকে আরও 3 মাস এক্সটেনশন করে দেয়, যেটা আমার ক্ষেত্রে দিয়েছে। অর্থাৎ আমি গিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে না আমাকে আর এক্সটেন্ড করবে না, তারপরে কমিউনে যাওয়ার পরে কমিউন আমাকে এক্সটেন্ড করে দিয়েছে। অর্থাৎ আমি এসেছিলাম নভেম্বরে, আমি পরীক্ষা দিই নেক্সট ডিসেম্বর, এর মধ্যে কিন্তু আমি আমার যেই 6 মাস পিরিয়ড আমার ড্রাইভিং লাইসেন্স চালানোর যে সময়কাল ছিল সেটা, তারপরের 3 মাস, তারপর আরও 3 মাসের আমি একটা সুযোগ পাই কমিউন থেকে, এবং আমি এই যে টোটাল 1 বছর, টোটাল 6 মাস এবং 3 মাস আরও 6 মাস, এই 1 বছরের মধ্যে আমি আমার টোটাল প্রিপারেশন নিয়ে কমপ্লিট করি এবং আমি আমার থিওরি এক্সামের জন্য যেটা করি, আপনি চাইলে কমিউনে গিয়ে বলতে পারেন যে আমার একটি পরীক্ষা দেওয়ার জন্য, আপনি যেহেতু ইংরেজিতে পরীক্ষা দিবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসি এবং ইন্ডিয়া বা অন্য জায়গা থেকে আসি, তারা ইংরেজিতে পরীক্ষা দেয়। তো ইংরেজিতে পরীক্ষা দেওয়ার জন্য তাদের স্লট খুব কম থাকে। সেক্ষেত্রে কমিউনকে আপনি যদি বলেন যে আমাকে একটা স্লট বুকিং করে দেন, আমি পরীক্ষা দিতে চাই, তারা কিন্তু স্লট বুকিং করে দিবে আপনার পরীক্ষা। আদারওয়াইজ আপনি আরেক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার নিকটস্থ যে কোনো ড্রাইভিং স্কুলে যদি যান, অর্থাৎ আপনি যে শহরে থাকেন সেখানে যদি গুগলে সার্চ দেন যে আপনি ড্রাইভিং স্কুলের ঠিকানা চাচ্ছেন, গুগল আপনাকে দেখিয়ে দেবে। সেই ড্রাইভিং স্কুলে গিয়ে যদি আপনি বলেন যে আমি পরীক্ষা দিতে চাই, এই যে আমার কমিউনের পেপার এবং এই যে আমার মেডিকেলস পেপার, যেটা আপনাকে অলরেডি কমিউন দেখে দিয়েছে, অ্যাপ্রুভ করে দিয়েছে, সেগুলো আপনি ড্রাইভিং স্কুলে জমা দেন, তাহলে হচ্ছে আপনাকে তারা একটা পরীক্ষার ডেট নিয়ে দিবে। যদি কোনো কারণে আপনি অসুস্থ থাকেন বা পরীক্ষা দিতে না পারেন, 5টা ওয়ার্কিং ডেজ আগে চাইলে আপনি আপনার পরীক্ষাটা ক্যান্সেল করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোনো ফি দিতে হবে না। অর্থাৎ আপনি যে শুধুমাত্র এখন পর্যন্ত ব্যয় করলেন সেটা হচ্ছে 700 টাকা, সেটা ডক্টর ফি। এবং কমিউনে যদি যান, কমিউন হয়তো বা আপনার কাছ থেকে 320 টাকা সামথিং এটা কমিউন তার সকল পেপারস বা ভেরিফিকেশনের জন্য নিয়ে থাকে। তাহলে 700 টাকা এবং 700 ক্রোনা এবং 320 ক্রোনা, 1020 ক্রোনা বা 1100 ক্রোনার মতো আপনার একটা ইনিশিয়াল খরচ আছে, যেটা দিয়ে আপনি কিন্তু চাইলেই সরাসরি থিওরি এক্সাম পর্যন্ত যেতে পারবেন।
সো আপনি থিওরি এক্সামের ডেট নিয়ে নিলেন এবং আপনার proof.ডিকে থেকে প্রিপারেশন নেওয়া হয়ে গেল। এখন আপনি যেটা করবেন, আপনি এখন পরীক্ষার হলে যাবেন। তো আপনার যে নির্দিষ্ট টাইম, ডেট এবং লোকেশন সেই অনুযায়ী আপনি পরীক্ষার হলে চলে যাবেন। কোনো হেজিটেশন নাই। সেখানে গিয়ে আপনাকে একটা সুন্দর পিসি দেওয়া হবে, চেয়ার থাকবে, একসাথে 20 জনের মতো বা 25 জনের মতো পরীক্ষা দিতে পারে, বিভিন্ন হল বিভিন্নভাবে ডেকোরেট করা। সেখানে যাবেন, ঠান্ডা মাথায় আপনি proof.ডিতে যেভাবে পড়েছেন তার থেকে সহজ কোশ্চেনগুলোই মূলত সেখানে আসে এবং আপনি সেখানে গিয়ে আপনি যা পড়েছেন সেই পিকচারটা ভালোভাবে দেখবেন। যেহেতু 20-এ পাস, অর্থাৎ 25-এর মধ্যে আপনাকে অবশ্যই 20 পেতে হবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটু মনোযোগ সহকারে পরীক্ষাটা দিবেন। অর্থাৎ আপনি যদি 20 পেয়ে যান তাহলে আপনি কিন্তু থিওরিতে উত্তীর্ণ হয়ে গেছেন। সো থিওরিতে উত্তীর্ণ হওয়ার পরে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি সাথে সাথে ড্রাইভিং স্কুলে আপনার অলরেডি মেল বক্সে মেল চলে আসবে। আপনি উত্তীর্ণ হলেও মেল হবে, ফেল করলেও মেল হবে। সো আপনি যখন উত্তীর্ণ হয়ে যাবেন আপনার কাছে মেল চলে আসবে। এই মেল চলে আসা এবং আপনার কাছে যে ড্রাইভিংয়ের যে স্লিপ প্লাস হচ্ছে আপনাকে কমিউন থেকে যেই ডক্টর অনুমোদিত যে পেপার, সেই পেপারস অলরেডি আপনি ড্রাইভিং স্কুলে জমা দিয়ে দিয়েছেন বা আপনার কাছে রয়েছে, সেটা নিয়ে আপনি আবার ড্রাইভিং স্কুলে যাবেন। ড্রাইভিং স্কুল থেকে আপনি কি করবেন এখন, সেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালের একটা ডেট নেবেন। সেটাও কিন্তু প্র্যাকটিক্যালের ডেট ওই যে ড্রাইভিং স্কুলে আপনি থিওরি দিয়েছেন সেখান থেকে একজন কোঅর্ডিনেটর বা সেখান থেকে একজন অ্যাসেসর আপনার সাথে থাকবেন, পরীক্ষক নিয়ন্ত্রক একজন আপনার সাথে থাকবেন। আপনি গাড়ি চালাবেন 45 মিনিট, সে আপনাকে জাজ করবে যে আপনি প্র্যাকটিক্যালি যে গাড়ি চালাচ্ছেন সেটা সঠিক হচ্ছে কিনা। সো এটার জন্য ড্রাইভিং স্কুল যেটা করে, যেহেতু আপনি এর আগে প্রায় 1 বছর বা প্রায় 6 মাস ডেনমার্কে গাড়ি চালিয়েছেন এবং আপনি থিওরি এক্সাম দিয়েছেন ডেনমার্কের, মোটামুটি সকল ধরনের রুলস আপনার জানার কথা। তারপরেও ড্রাইভিং স্কুল যেটা করবে যে আপনার গাড়ি চালানোটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা বা পারফেক্ট কিনা, সেই জন্য আপনাকে 3টা বা 4টা তারা ক্লাস দিবে। তারা ক্লাস দিয়ে দেখবে যে আসলে ডেনমার্কের যে অ্যাকচুয়াল রুলস সেটা আপনি ফলো করেন কিনা। সো ড্রাইভিং স্কুল থেকে আপনাকে ক্লাসগুলো আপনি নেবেন। সেই ক্ষেত্রে ড্রাইভিং স্কুল শুধুমাত্র আপনার কাছ থেকে শুধু ওই ড্রাইভিং ক্লাস যে ফিটা, সে ক্লাস ফিটা নেবে এবং যেদিন পরীক্ষা দিবেন সেই পরীক্ষার সময় যে গাড়িটা আপনি রেন্ট করবেন ড্রাইভিং স্কুল থেকে, সেটার ফিটা শুধু আপনি দিবেন। তাছাড়া আর কিন্তু এক্সট্রা কোনো ফি নাই। সেক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যদি আপনারা থিওরি পরীক্ষা ফেল করেন তাহলে কিন্তু আপনাকে 1700 ক্রোনা অর্থাৎ 1690 ক্রোনা দিয়ে আবার নতুন করে কিন্তু ডেট নিয়ে পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি, এটা আমি মিস করে গিয়েছিলাম। অর্থাৎ 1690 ক্রোনা দিয়ে যদি ফেল করেন, আর পাস করে গেলেন তো আলহামদুলিল্লাহ, আর কোনো ফি লাগছে না। 1020 ক্রোনা যেটা আপনি খরচ করেছিলেন 700 ক্রোনা ডক্টরের জন্য এবং 300 ক্রোনা কমিউন ফি, এখানে এনাফ, এর বাইরে আর কোনো খরচ নেই। যদি আপনি ফেল করেন থিওরিতে তাহলে হচ্ছে 1690 ক্রোনা এক্সট্রা দিয়ে আপনার আবার পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিয়ে যদি আবার ফেল করেন তাহলে আবারও 1690 ক্রোনা দিয়ে পরীক্ষা দিতে হবে। আর যদি আপনি একবারে পাস করে যান তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো ফি লাগবে না, আপনি শুধুমাত্র এই 1690 ক্রোনা দিয়েই থিওরি এক্সাম পাস করে যেতে পারবেন। একইভাবে আপনি যখন প্র্যাকটিক্যাল পরীক্ষাতে যাবেন, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা অলরেডি আপনি 3-4টা ক্লাস করেছেন, ডেনমার্কের হাইওয়েতে গাড়ি চালিয়েছেন, মোটরওয়েতে গাড়ি চালিয়েছেন, সিটি রোডে গাড়ি চালিয়েছেন, আপনি মোটামুটি এখন অভিজ্ঞ। এখন আপনি এক্সামের জন্য সেই স্কুল থেকে আবার ডেট নেবেন। যেহেতু ইংলিশে আপনি এক্সামটা দিবেন, ইংলিশের যেই টিচার যিনি রয়েছেন, যিনি আপনার সাথে থাকবেন, বা যে পরীক্ষক নিয়ন্ত্রক রয়েছেন, এক্সামিনার রয়েছেন, তিনি আপনার সাথে থাকবেন। এই ইংলিশের জন্য মাসে 1টা বা 2টা ডেট পাওয়া যায়। খুব বিজি শহর হলে মাসে 1টা এবং খুব নর্মালি শহর হলে দেখা যাচ্ছে সেখানেও 1টা বা 2টা করে আপনি ডেট পাবেন। সো আপনি পরীক্ষার ডেট নিলেন, আপনার যে স্কুল থেকে যে গাড়ি দিয়ে আপনি এক্সাম দিবেন সেই গাড়িটা নিয়ে আপনি চলে গেলেন। সঠিক সময়ে পরীক্ষক চলে আসবে, সে গাড়ির বেসিক কিছু জিনিস জিজ্ঞেস করতে পারে, ইঞ্জিন অয়েল ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, ওয়াটার রেডিয়েটর ওয়াটার সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, ব্রেক ফ্লুইড সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, গাড়ির উইন্টার টায়ার নাকি সামার টায়ার, কোন সময় কোনটা ইউজ করবেন, কতটুকু থিকনেসে চলে গেলে টায়ার পাল্টাতে হবে। তারপরে লাইট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনার ইন্ডিকেটর লাইট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। দেন হচ্ছে পেছনে যে আমাদের গাড়ির সাইনবোর্ড রয়েছে, যে নেম প্লেট রয়েছে, সেই নেম প্লেটের লাইট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। বেসিক কিছু কোশ্চেন উনি 5 বা 10 মিনিট আপনাকে জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে বলবে চোখে লেটস গো, উই আর নাও ড্রাইভ ইন দ্য রোড। সো আপনি গাড়িতে উঠবেন, আপনার সাথে এক্সামিনার উঠবে, আপনারা ড্রাইভ করবেন। সো এক্সামিনার আপনাকে আগে থেকে বলে দিবে যে তুমি
সামনে গিয়ে ওই যে একটা রাউন্ড অ্যাবাউট দেখতেছো বা গোল চক্কর দেখতেছো, ওখান থেকে তুমি 2 নম্বর রোড দিয়ে এক্সিট করবা বা 1 নম্বর রোড দিকে এক্সিট করবা। হাইওয়েতে গেলে সে বলে দিবে যে তুমি এখন ওভারটেক করবা, সে আপনাকে ফলো করবে যে আপনি রাইট হ্যান্ড গিভওয়ে ডিউটি দিচ্ছেন কি না, আপনি সঠিকভাবে ওভারটেকিং করছেন কি না, আপনি মার্জ রোডে গেলে কিভাবে আপনি মার্চ করতেছেন, তারপরে হচ্ছে আপনি স্কুল যেখানে রয়েছে সেখানে কত গতিতে গাড়ি চালাচ্ছেন, মোটরওয়েতে কত গতিতে গাড়ি চালাচ্ছেন, সিটি রোডে কত গতিতে গাড়ি চালাচ্ছেন, সে প্রত্যেকটা জিনিস আপনি লুকিং গ্লাসে দেখছেন কিনা, মিডল মিররে দেখছেন কিনা, লেফটে দেখছেন কিনা, পার্কিং কিভাবে করবেন, 3 পয়েন্ট টার্ন কিভাবে নেবেন, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু উনি পাই টু পাই আপনাকে যাচাই করবে। যাচাই করে যদি দেখে যে আপনি পারফেক্ট, তো কনগ্রেচুলেশন, আলহামদুলিল্লাহ আপনি পাস করে গিয়েছেন। আপনাকে তারা ড্রাইভিং বা পরবর্তীতে গাড়ি চালানোর জন্য ওই যে আপনার টোকেনটা, সেইটা যদি মেয়াদ থাকে তো আলহামদুলিল্লাহ সেটা আপনাকে দিয়ে বলবে যে আপনার মেয়াদ আছে ওরা 1 মাস, আপনি গাড়ি চালাতে থাকেন, এর মধ্যে আপনার যে স্মার্ট কার্ড আপনার মেল বক্সে পৌঁছে যাবে, এটা বলে দিবে। আর যদি দেখে যে না আপনার কোনো মেয়াদ নেই, সেক্ষেত্রে তারা আপনাকে আবার ওই রকমের আরেকটা স্লিপ দিবে 3 মাসের, যে ঠিক আছে এবার আপনি গাড়ি চালাতে থাকেন। আশা করি 1 মাসের মধ্যেই, 15 থেকে 2 সপ্তাহ থেকে 1 মাস এর মধ্যেই স্মার্ট কার্ডটা আপনার মেল বক্সে চলে আসে। সো এই ছিল আপনাদের সাথে ড্রাইভিং লাইসেন্সের ডেনমার্কে আসার পরে, অর্থাৎ বাংলাদেশ থেকে ডেনমার্ক আসার পরে কিভাবে আপনি গাড়ি চালাবেন এবং কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সটাকে ড্যানিশ ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করবেন এবং এটার জন্য কি কি প্রিপারেশন প্রয়োজন পড়ে, কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়ে, সেটার একটা তথ্যমূলক ভিডিও করার চেষ্টা করেছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, ইতিমধ্যে 20 মিনিট। আসলে ভিডিওটা শর্ট সময় করা সম্ভব না, এটা একটু লম্বা ভিডিও, যার কারণে একটু সময় নিয়েছে এই ভিডিওতে। সো আশা করি আমার এই ভিডিওটাতে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের এটা খুব কাজে লাগবে। তারপরেও যদি আমি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে যেয়ে থাকি তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন বা আমাকে টেক্সট করবেন বা আমাকে মেসেজ দিবেন। অবশ্যই আমি চেষ্টা করব আমার কোনো ভুল থাকলে সেটিকে শুধরে নেওয়ার, অথবা আরও কোনো ইনফরমেশন মিস করে গেলে সেটা আপনাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।